পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেমেয়েরা কি করবে তুমি একবার বলো। পশ্চিমবঙ্গের যে যত সমস্ত সরকারি সংস্থা আছে তাদের প্রত্যেক ক্ষেত্রে নিয়োগ তো বন্ধই, এমনকি স্বাস্থ্য দপ্তর যেখানে প্রত্যেকটা হসপিটালের স্টাফ নার্সের প্রয়োজন, সেখানেও মোটামুটি 2 থেকে 3 বছর হলো বা 4 থেকে 3-4 বছরের হলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এবার যেহেতু 2025 সালে নতুন করে নিয়োগের একটা সূচনা বা রিকোয়ারমেন্ট হলো, তাও সেটা কিন্তু একদম নাগণ্য মাত্র, সেটা নাই বললেই চলে, একদম গুটি কত কয়েকটি নিয়োগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, আস্তে আস্তে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু সরকারি দপ্তর আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের এর রূপে চলে যেতে চলেছে, সেটা তোমরা আর কিছুক্ষণ সময় বা কিছু পরবর্তী সময়ের পরে তোমরা হয়তো দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা, এবং তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে, প্রত্যেকটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনবা। প্রথমত হচ্ছে পোস্টিং কবে হতে পারে, ঠিক আছে, কবে নাগাদ হতে পারে তোমাদের প্রশ্ন। 2026-27 কি কোনো রিকোয়ারমেন্ট গ্রেড 2 এর কি আসতে পারে? আর ডাব্লিউবিএস এর তরফ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়েছি, সে সম্পর্কে আমি তোমাদের বলছি। নেক্সট সেকেন্ড লিস্ট বের হওয়ার সম্ভাবনা কতটুকু সে সম্পর্কে বলছি। অ্যান্ড যারা সিলেক্ট হয়নি বা যারা এখন আন্দোলন করছো, তাদের যদি এই মুহূর্তে কোনো কিছু করণীয় না থাকে বা কোনো কিছু তোমাদের যদি না হয় সমস্ত কিছুর পরেও, তাহলে তোমাদের এই মুহূর্তে কি কি করণীয় আছে বা কি কি এখনো এক্সাম রয়েছে, সে সম্পূর্ণ একদম ডিটেলসে আমি তোমাদের বলছি। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রথমত গুটি কতক আমি কয়েকটি কথা তোমাদের বলে নিই, আলোচনা করে নিই, সে সম্পর্কে আমি তোমাদের প্রথমত বলি। সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনে গতকাল তোমাদের কিন্তু অভিযান অনেকেই করেছিল স্বাস্থ্য ভবনে। এবার স্বাস্থ্য ভবনে অভিযান করার পেছনে মূল উদ্দেশ্য যা যা ছিল, যে তোমরা হয়তো জানোই যে কথা দেওয়া হয়েছিল ডাব্লিউবিএস এর তরফ থেকে 7,000, মোটামুটি প্রথমে যখন নোটিফিকেশন পাবলিশ হয় মোটামুটি আমরা 7,000 ভ্যাকেন্ট সিট রয়েছে, আমরা 7,000 জনকে নেব। কিন্তু আমরা সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে সমস্ত এই যে রেজাল্ট, এদের সমস্ত ইন্টারভিউ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5,000 সামথিং কিছু জনকে কিন্তু নেওয়া হচ্ছে। বাকি এখনো সিট কিন্তু বা ভ্যাকেন্ট সিট কিন্তু রয়েছে, তাও কিন্তু ডাব্লিউবিএসআরবি থেকে কোনো সেকেন্ড লিস্ট পাবলিশ করা হচ্ছে না, বা তাদের জন্য নতুন একটা কোনো এক্সাম বা নতুন আবার কোনো নতুন রিকোয়ারমেন্ট হবে কিনা তা সম্পর্কে কোনো কিন্তু আইডিয়া বা আভাস কিন্তু দেওয়া হচ্ছে না। তো এই নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলনটা হয়েছিল, এবং মূলত জিএনএম ক্যান্ডিডেটরা বলছিল যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে প্রায়শই সবাইকেই প্রায় নেওয়া হোক, তার কারণ অনেক বছর ধরে সবাই অপেক্ষা করছে, 2022-23 থেকে সে অপেক্ষা করে যাচ্ছে, মোটামুটি 2-3-4 বছর হয়ে গেল তারা অপেক্ষায় চলছে। কিন্তু যখন এত বছর পর এই প্রথম নিয়োগ হচ্ছে, তাও সেটা যৎ সামান্য যেটা ডাব্লিউবিএস একটু কথা দিয়েছিল তার থেকে কম হওয়ার কারণে তারা কিন্তু এই আন্দোলনটা করছে, সেটা তোমরা সবাই কিন্তু অবগত এবং সবাই কিন্তু জেনেছো। তো প্রথমত যারা আন্দোলন করছে তাদেরকে একটা কথা বলে থাকি, দেখো আমি এখানে পক্ষে বিপক্ষে সমস্ত কিছু কথাই বলছি, কারোর একজনের কথা বলছি যারা সিলেক্ট হয়ে গেছে তাদের রাগ হতে পারে, বা যাদের সিলেক্ট হয়নি তাদের রাগ হতে পারে, এরকম হতেই পারে, ঠিক আছে। আমি পক্ষ বিপক্ষে সমস্ত কিছু জাজমেন্ট করে আমি তোমাদের বলছি, সেই জিনিসটা ভালো করে একবার শুনো। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি সিলেক্টেড হয়ে গেছে তারা এই মুহূর্তে ভাববে, দেখো স্বাভাবিক এটা ভাবাটা, যারা এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে তারা ভাববে যদি এই সমস্ত কারণে আমাদের প্যানেল যদি কোনো ক্রমে বাতিল টাতিল হয়ে যায়, তারা এই সমস্ত কথা ভাববে, এটা স্বাভাবিক। কিন্তু তার কারণ প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থ বোঝে, এতদিন পর তারা যেহেতু সিলেক্ট হয়েছে তারা কিন্তু এটা ভাববে, এটা স্বাভাবিক, তোমরা জানো। কিন্তু দেখো তোমাদের এই ভাবনাটা কোনো প্রয়োজন নেই, তোমাদের প্যানেলের কোনো বাতিল হবে না বা তোমরা এদিক ওদিক কোনো হবে না, হয়তো তোমাদের এই কারণ যদি হয় তাহলে পোস্টিংটা একটু ডিলে হতে পারে, তাও না হতে পারে। তার কারণ দেখো যারা যারা আন্দোলন করেছিল সেটা কিন্তু খুবই গুটি কত অল্প কয়েকটি, এই অল্প কয়েকটি আন্দোলনে কিন্তু কোনো কিছু হয় না। কত বৃহত্তর আন্দোলন এর আগে হচ্ছে তাতে কোনো প্রভাব পড়েনি, এই গুটি কতক অল্প কয়েকজন আন্দোলন কিন্তু কোনো সেরকমভাবে প্রভাব পড়ে না। যারা যারা আন্দোলন করেছে তাদের পক্ষে আমি, তাদের বিপক্ষে আমি একটুখানি বলি, তোমাদের এই আন্দোলনটা প্রথমেও কিন্তু একবার করা উচিত ছিল। যখন একদম প্রথমে তোমাদের এত বছর পর একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে, মাত্র এই কটা ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু প্রথমে এই আন্দোলন করাটা একবার উচিত ছিল। এটা তোমরা মনে হাত দিয়ে তোমরাও বলতে পারো যে হ্যাঁ আমাদের করা উচিত ছিল। হয়তো তোমরা এমনটা ভেবেছো যে এত ভ্যাকেন্সি হয়েছে কি হয়েছে, আমি মোটামুটি এক্সাম দিয়ে আমি কোয়ালিফাই করার মতো আমার ক্ষমতা আছে, আমি করে নেবো, তারপরে আমার দেখা যাবে। এবার যেহেতু তোমাদের সিবিটি সিস্টেমের সম্পর্কে তোমার কোনো পরিচয় ছিল না এর আগে, তার কারণ রিকোয়ারমেন্ট এর আগে সিবিটি সিস্টেম ছিল না, এবারে কাট অফের এতটা হেরফের এবং এতটা এদিক ওদিক হওয়ার কারণে সবার এখন মনে কিন্তু জ্বালা বাঁধবে। এবার যারা যারা সিলেক্টেড হয়ে গেছো তারা ভাবছো যে তাদের জন্য হয়তো মানে তাদেরকে তোমরা অন্য চোখে দেখছো, ঠিক আছে, যারা যারা আন্দোলন করছে তোমরা এরকম ভাবতে পারো, কিন্তু তুমি যদি তাদের কাছে থাকতে তারা কিন্তু ভুল একটা কোনো কিছু করছে না। তার কারণ হ্যাঁ তাদেরকে প্রথমে একবার আন্দোলন করা উচিত ছিল, এবার এবং এই শেষ মুহূর্তে ভোটের আগে এখন যদি তারা আন্দোলন না করে বা কিছু যদি আওয়াজ টাওয়াজ না তোলে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ভোটের পরবর্তী ক্ষেত্রে আর কোনো কিছু তার শুরু হবে না। যদি এখন একটু আধটু আওয়াজ তোলে তাহলে হয়তো তোমাদের এই সেকেন্ড লিস্ট এদিক ওদিক পাবলিশ হওয়ার বা নতুন একটা রিকোয়ারমেন্ট বের হওয়ার বা এদিক ওদিক হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আর যদি ভোট পার হয়ে যায় তাহলে আর কোনো কিছু কিন্তু থাকবে না, সেজন্য তারা কিন্তু এই আন্দোলনটা করছে এবং তাদের কিন্তু এটা অস্বাভাবিক কিছু না।
এবার দুজনে যারা যারা সিলেক্টেড হয়েছে, যারা সিলেক্টেড হয়নি, তাদেরই কিন্তু মেন্টালিটি দুটি বিপরীত ধর্মী। একজন ভাবছে যে আমি এত বছর পর সিলেক্ট হলাম, তাহলে এরপর যদি এটা করে তাহলে আমার প্যানেল যদি বাদ হয়ে যায়, প্যানেল তোমাদের বাদ হবে না, তোমাদের একটু ডিলে হতে পারে যদিও বা হয়, ঠিক আছে, এবার যদি তোমার সেকেন্ড লিস্টে সেদিকে বড়াই। আর যে সেকেন্ড ভাবছে, যে সেকেন্ড যারা যারা আন্দোলন করছে তারা ভাবছে যে যদি কোনো কারণে এতদিন পর আমরা বসে আছি, সামান্য কিছু নাম্বারের জন্য আমার রিকোয়ারমেন্ট হলো না, তাহলে আমি তার জন্য সে আন্দোলন করছে। দুজনের অবস্থা থেকে দুজনে কিন্তু সেম, এখানে কাউকে দোষ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা অনেকে দেখছো অন্যান্য অনেক ভিডিওতে দোষ আরোপ করছো, তোমরা যদি সেই সিচুয়েশন থাকতে তোমরাও কিন্তু এমনটাই করতে। তার কারণ প্রত্যেকেই কিন্তু একদম ব্যক্তিগত স্বার্থ বা নিজের স্বার্থ কিন্তু সবাই বোঝে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। তো আমি একটা কথাই বলি যে তাদের ক্ষেত্রে এই আন্দোলনটা স্বাভাবিক, কিন্তু এই আন্দোলন করে হয়তো খুবই একটা বেশি তোমাদের শুরু হওয়া কিছু হবে না, তার কারণ তোমাদের আরও বেশি বড় সড়ো আন্দোলন করতে হবে, মানে অনেক বেশি মাস, মানে অনেক হিউজ জনতা রাখবে, ঠিক আছে, না হলে কিন্তু এই আন্দোলন কোনো কিছু হয় না। এবার যে বিষয়বস্তুটা যারা যারা আন্দোলন করছে তারা বলছে যে যারা যারা জিএনএম এ শর্ট লিস্টেড হয়েছে, শুধুমাত্র সিবিটি পাস করেছে, তার প্রত্যেককেই কিন্তু নিয়ে নেওয়া হোক, এমনটা একটা ভাবনা ধারণা করছে। কিন্তু দেখো এটা কিন্তু পসিবল অ্যাকচুয়ালি না, তার কারণ ইন্টারভিউ সিবিটি দুটো মিলেই কিন্তু যে ফাইনাল প্যানেলিস্ট হবে তার উপর ভিত্তি করে কিন্তু নেওয়া হবে, এটা বলে দেওয়া হয়েছিল। এবার দেখো তোমরা ভাবো যারা যারা জিএনএম এর ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রে আছে খুবই অল্প মার্কসে, একদম ন্যূনতম অনেক কম মার্কসে কিন্তু তারা চান্স পেয়ে গেছে, ঠিক আছে। আবার বিএসসি বিপিএসসির ক্ষেত্রে আমরা দেখি যে 7-8 মার্কসে তারা আবার 10 মার্কসে চান্স পেয়ে গেছে। তাহলে তাদের সবাইকে যদি এইভাবে নিয়ে নেওয়া হয়, গ্রেড 2 এর ক্ষেত্রে বলছে, সবাইকে যদি এইভাবে নিয়ে নেওয়া হয় তারা তো যোগ্য অ্যাকচুয়ালি না। যারা যারা 7-10 পেয়েছে তারা ইন্টারভিউ গিয়ে টোটাল মিলে বাদ পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু তাদেরকেও যদি নিয়ে নেওয়া হয় তাহলে তার জিনিসটা আরও খারাপ হবে, ব্যাপারটা বুঝছো তো। সেজন্য এই সবাইকে এইভাবে যারা যারা সিবিটি পাস করেছে তাদের এইভাবে নিয়ে নেওয়া কিন্তু একটা অসম্ভব ব্যাপার। এবার ডাব্লিউবিএসআরবি থেকে এই একটা জিনিস করতে পারতো যে 4 বছর যে পড়াটা পড়েছে, ট্রেনিং জিনিসটা করলো, ট্রেনিং যেটা হলো অ্যাকচুয়ালি সবাই তো 4 বছর মোটামুটি ট্রেনিং করেছে, তার একটা ভ্যালু রাখার জন্য একটা মিনিমাম মার্কস রাখার দরকার ছিল, 5 থেকে 6-7 নাম্বার এরকম যদি রাখতো, বা 5 নাম্বার যদি রাখতো আর 10 নম্বর যদি ইন্টারভিউ রাখতো, তাও কিন্তু হতো, ঠিক আছে। যে কি যে এই বিষয়বস্তুটা হচ্ছে যে 4 বছর তোমরা যে এক্সপিরিয়েন্স করেছো তার ভ্যালু একটা রাখা উচিত ছিল, ঠিক আছে। তো সেটা করেনি, এবং শুধুমাত্র সিবিটি এবং ইন্টারভিউ, এবং সিবিটির মধ্যেও দেখলাম অনেক কিছু ভুংভাং হয়েছে, ইন্টারভিউর মধ্যে অনেকে বলছে ভালো ইন্টারভিউ দিয়েছে তো আমার 4 পাস হয়েছে। তো সম্পূর্ণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে, ওর মধ্যে পলিটিক্সের অনেক কিছু জড়িয়ে আছে। এবার দেখো রিকোয়ারমেন্টটা হতোই না, দেখো 2-3 বছর হয়নি বা ভোটের আগে বলে হচ্ছে। এবার যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে উঠছে যে পোস্টিংটা কবে হতে পারে সে সম্পর্কে আমি বলি। যে পোস্টিং তোমাদের কিন্তু যদি এদিক ওদিক না হয়, বেশি তোমাদের এই আন্দোলন বা কেস টেস বেশি কিছু না হয়, তাহলে তোমাদের পোস্টিং ভোটের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। মার্চ মাসের মোটামুটি মিড থেকে তোমাদের সমস্ত পুলিশ ভেরিফিকেশন বলো, অন্যান্য যত সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন লাগে সেগুলো কমপ্লিট হয়ে তোমাদের কিন্তু পোস্টিং একটা অর্ডার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, বুঝলে তো। আর নেক্সট ভোট পার হয়ে গেলে কিন্তু অসুবিধা, আবার ভোট পার হলে আবার কবে হবে ওটা তো ভোট পার হলে সব ভুলে যাবে, ঠিক আছে। ভোটের আগে একটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই পোস্টিংটা, যদি সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে এই পোস্টিংটা ভোটের আগে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, জিএনএম এবং সমস্ত গ্রেড 2 যে সমস্ত এক্সামে রয়েছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে 2026-27 কি কোনো রিকোয়ারমেন্ট আসতে পারে। দেখো এটা নির্ভর করছে, রিকোয়ারমেন্ট আসতে পারে তোমরা যদি বড়সড় কোনো আন্দোলন করো তার একটু প্রভাবে যদি কোনো একটা আসে তাহলে আসতে পারে। আমার তো মনে হচ্ছে ভোট পার হয়ে গেলে আবার সমস্ত কিছু ভুলে যাবে, আবার 3-4 বছর পর আবার ভোটের আগে এরকম একটা রিকোয়ারমেন্ট আসবে, এবং এটা স্বাভাবিক হয় এবং এটাই হয়, ঠিক আছে। সেজন্য এখনই যারা যারা আন্দোলন করছো বা যারা মোটামুটি বুঝতে পারছো যে এখনো 2000-3000 সিট ভ্যাকেন্ট রয়েছে, তাও আমাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে না বা নেওয়া হচ্ছে না, তো তোমাদের তারা এই আন্দোলনটা জারি রাখতে পারো। তার কারণ ভোটের আগেই তোমার যদি কোনো কিছু শুরু হওয়ার তাহলে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে হবে না। 2026-27 কোনো রিকোয়ারমেন্ট আসবে কিনা তার সম্পর্কে আমরা বলতে পারছি না, ঠিক আছে, এবং হয়তো না আসতেও পারে। তার কারণ তোমরা জানছো ভোটের আগেই স্বাভাবিকভাবে এরকম একটা রিকোয়ারমেন্ট আসে, উপর থেকে অর্ডার দেওয়া হয়, যে সমস্ত নিয়োগগুলো বাকি রয়েছে সেগুলোকে একটু একটু করে নিয়োগ করা হয়, হোক, ঠিক আছে, এরকম একটা আদেশ দেওয়া হয়। তো যাই হোক, সে সমস্ত পরের কথা। নেক্সট সেকেন্ড লিস্ট বের হওয়ার সম্ভাবনা কতটুকু, দেখো আমি আবার বলি সেকেন্ড লিস্ট বের হবে কিনা, 26-এ আবার নতুন রিকোয়ারমেন্ট আসবে কিনা, এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে তোমাদের যদি একদম আন্দোলন অ্যাকিউরেট বা ঠিকঠাক হয়, এবং একদম ডাব্লিউবিএসসির বোর্ডের কাছে যদি টনক নড়ে, উপর মহলে যদি খবর পৌঁছায়, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে, না হলে কোনো কিছুই হবে না। নামমাত্র শুধুমাত্র ভ্যাকেন্সি লোডই হবে, আর বেশি কিছু হবে না, বুঝতে পারলাম। এই হচ্ছে বিষয়বস্তু। আর যারা যারা ভাই বোনরা আমার তোমরা সিলেক্টেড হয়ে রয়েছে, তোমাদের বেশি কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের একটু পোস্টিং ডিলে হলেও তোমাদের পোস্টিংটা হবে, ঠিক আছে, এটুকু নিশ্চিত তোমরা থাকো, ঠিক আছে। পোস্টিংটা কিন্তু তোমাদের হবে, তোমাদের ভোটের আগে মার্চ মাসের মিড বরাবর তোমাদের হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, ক্লিয়ার।
নেক্সট হচ্ছে যারা সিলেক্টেড হয়নি তারা 2026-এ কী কী সুযোগ রয়েছে আমি তোমাদের বলি। যারা অ্যাকচুয়ালি সিলেক্টেড হওনি, যারা এখন আন্দোলনের মধ্যে রয়েছে, তারা তাদেরকে একটা আপডেট আমি তোমাদের দিয়ে দিই। তোমরা হয়তো অনেকে ফর্ম ফিল আপ করেছো। নর্থসেটের বলে অল ইন্ডিয়া গভর্নমেন্ট একটা এক্সাম হয়, আর্মির নার্সিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু বিজ্ঞপ্তি বেড়ে গেছে, এগুলো থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সিআইএসটি থেকে রিটেন এক্সামে যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে এখন মোটামুটি 4-5টা এক্সাম কিন্তু সামনে রয়েছে। তো সেই এক্সামগুলোকে তোমরা কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে পারো বা এখন ভালো করে পড়াশোনা করতে পারো, সেই এক্সামে কিন্তু তোমরা কিন্তু সুযোগ নিতে পারো। সেজন্য বলবো এই এক্সামগুলো দেখার চেষ্টা করো, আর আন্দোলন যারা চলছে বা যেটুকু চলছে চলুক সেটুকু, ঠিক আছে? এবং তোমরা সাহায্য করার চেষ্টা করবে। এবং যারা যারা অনেকে বলছে এরকম যে আমাদের হিংসা হচ্ছে কিনা, যারা যারা সিলেক্ট হয়ে গেছে তাদের এত হিংসা হচ্ছে কিনা, বা সিলেক্ট যাদের হয়ে গেছে তারা ভাবছে তাদের এত হিংসা কেন আমরা সিলেক্ট হয়ে গেছি বলে, ঠিক আছে? তারা আগে করতেই পারো। এবার দেখো তাদের জায়গায় যদি তুমি থাকতা, ঠিক আছে, তাহলে তুমিও কিন্তু এই জিনিসটা করতে আশা করি, ঠিক আছে? এবার তোমার মন যদি খুবই বেশি উদার হয় তাহলে হয়তো তুমি করতে না, কিন্তু করতে। কিন্তু তাও এটাই বলবো যে আগে করা উচিত ছিল। যখন তোমরা জানলা যে এতটা কম ভ্যাকেন্সি এত বছর পর বেরোচ্ছে, তখনই একবার কিন্তু টনক নড়ানো কিন্তু তোমাদের উচিত ছিল। তোমরা কিন্তু সেটা করোনি, সেটা কিন্তু একটা ভুলই তোমরা করো, যথেষ্ট পরিমাণ কিন্তু তোমরা ভুল করেছো। আগে কিন্তু তোমাদের এই জিনিসটা করতে হতো। ক্লিয়ার? তো এই সমস্ত বিষয়বস্তুগুলো তো অনেকের ক্ষেত্রেই এবার অনেকের বিভিন্ন রকম বিভিন্ন মতামত থাকতে পারে। তবে এটাই যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো উচিত। তার কারণ ছেলেমেয়েরা এতদিন ধরে যে 3-4 বছর অপেক্ষা করে বসে আছে বা লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করছে, তারপরে যদি গভর্নমেন্টে কোনো নিয়োগ না থাকে, তারা আস্তে আস্তে সে সমস্ত প্রত্যেকটা ছেলে প্রাইভেটের দিকে চলে যাবে। এবং সেটাই হচ্ছে, তোমরা এখন দেখবা সরকারি সমস্ত হসপিটালে তোমার দেখবা নার্সদের পরিমাণ আস্তে আস্তে ধীরে ধীরে কমছে, সমস্ত কিছু প্রাইভেটের দিকে চাপ পড়ছে। এবং মানুষও আজকাল কিন্তু প্রাইভেট সমস্ত হসপিটাল সেই সমস্ত দিকে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ সরকারি হসপিটালগুলোতে নার্স পরিমাণ, ডাক্তার পরিমাণ, সেটা পরিমাণ আস্তে আস্তে ধীরে ধীরে তো কমে যাচ্ছে। সেই কারণে আর বুঝতে পারছো যে 3-4 বছর এইভাবে ওয়েট করবে, যাদের মোটামুটি 2021-22 সালে যারা পাস করে বসে আছে, তারা দেখবা বিভিন্ন প্রাইভেটের সমস্ত সংস্থার কাছে চলে গেছে বা প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। সারাদিন একদম গরুর মতো খাটানোর পরে তাদের মোটামুটি 5-6 হাজার মতো স্যালারি দেওয়া হচ্ছে। এবার অবশ্যই প্রাইভেটে তুমি যদি এক্সপিরিয়েন্স করো তোমার আস্তে আস্তে স্যালারি বাড়বে, কিন্তু তাও প্রত্যেকে তো চাই যে গভর্নমেন্টে একটা হোক, মানে গভর্নমেন্টে যদি একটা স্থায়ী নিয়োগ বা স্থায়ীভাবে তারা ঠিকঠাকভাবে স্যালারি পেনশন পেতে পারে, তাই না? এটা সবাই কিন্তু মোটামুটিভাবে চায়। এই সমস্ত কারণের জন্যই মানুষ আজকাল গভর্নমেন্টে যা সেরকমভাবে সরকারি হসপিটালের উপর ভরসা করতে পারে না। সমস্ত কিছু কিন্তু বাইরে প্রাইভেট সমস্ত সংস্থা, এগুলো নার্সিং হোম এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই সমস্ত কারণে। বুঝলো তো? তো এই হচ্ছে বর্তমান দিনের পরিণত। নার্স বা নার্সের অবস্থা কিন্তু যে খুবই একটা ভালো সেটা কিন্তু না। প্রত্যেকটা সংস্থায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ বললেই চলে, প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র নার্সিংয়ের ক্ষেত্রে নয়। নার্সিংয়ের ক্ষেত্রে আগে সেই পরিমাণটা হতো এবং এটা উচিত হতো স্বাস্থ্য দপ্তরের নার্সিংগুলোকে ভালো করে নিয়োগ করা, সেটাও আজকাল আস্তে আস্তে বন্ধের দিকে। তো যাই হোক বন্ধুরা, এখানে আজকের এই ভিডিওটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনেকের মতবিরোধ থাকতে পারে, পক্ষ বিপক্ষে অনেক ধারণা থাকতে পারে, তোমরা প্রত্যেকে কমেন্ট করবা এবং সেই কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ক্ষেত্রে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই বলবো নর্থসেট, আরআরবি এই সমস্ত যে এক্সামগুলো রয়েছে নার্সিংয়ের ক্ষেত্রে, তার সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। সমস্ত নার্সিং রিলেটেড যত এক্সাম রয়েছে অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল তোমাদের প্রোভাইড করতে থাকবো। সেজন্য অবশ্যই এখানে শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।